গতকালকে আমরা এই অ্যাটেন্ডেন্স এবং স্যালারি শিটের একটা স্ট্রাকচার রেডি করছি, যেটার আজকে পূর্ণ একটা ফলাফল রেজাল্ট বের করব। এখান থেকে আমরা আমাদের টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, তারপরে টোটাল অফ ডে বের করব। এরপরে আমরা কত দিনের বেতন পাবো সেইটা বের করব, সেই কয়টা দিনের হিসাব বের করে তারপরে আমাদের স্যালারি ক্যালকুলেশন করব। হ্যাঁ, সেটাই তো লিখবো, সেই লেখার জায়গাটা তো বানাতে হবে, কিন্তু জায়গা হচ্ছে না। আচ্ছা, আমরা একটু ডান দিকে যাই। এই আমাদের কলামগুলো অনেক বড় হয়ে গেছে, নাম্বার হিসেবে বা তারিখ হিসেবে ঘরগুলো অনেক ছোট দরকার পড়ে, তাই না? বেশি বড় হয়ে গেছে। আমরা এই কয়টা কলাম ধরি, তারিখের যে কয়টা ঘর আছে সব কয়টাকে সিলেক্ট করলাম, করে আমি অল্প একটু এইভাবে টেনে দিই, তাহলে সবগুলো ঘর একসাথে ছোট হবে। খেয়াল করো, ছোট হয়ে গেল, তো বেশি ছোট হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। আচ্ছা, মনে করো এমনটা দিলাম। আচ্ছা, এখন আমরা ডান দিকে যাই। ডান দিকে আসার পরে যদি আর ডান দিকে না যায়, তাহলে এই যে অ্যারো আছে আমাদের, এই অ্যারোতে ক্লিক করে 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 সামনের দিকে আগাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে এই যে এখানে কয়দিন আমাদের স্যারেরা প্রেজেন্ট করছে, কয়দিন ক্লাস করাইলো, বা কয়দিন তিনি উপস্থিত হয়েছেন আর কয়দিন উপস্থিত হননি, সেটা বের করা। অথবা কয়দিন অফ ডে গেছে, সরকারি ছুটির দিন কি কি ছিল সেটা বের করা। তাহলে আমরা এখানে হেডলাইনে লিখব টোটাল, ওয়াল্টার প্রেস করে ইন্টার দিলাম যেন একই সেলের ভেতরে নিচে আসে। টোটাল প্রেজেন্ট, টোটাল প্রেজেন্ট দিলাম। পরের ঘরে গিয়ে লিখব টোটাল অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট বানান কি? ABECNC নাকি এটা? ABSENT, অ্যাবসেন্ট। তারপরে আমাদের টোটাল অফ ডে লাগবে, টোটাল অফ ডে বের করব। টোটাল অফ ডে, এখানে আমরা কাজ করি টোটালের পরে ওয়াল্টার প্রেস করে ইন্টার দিয়ে একটু নিচে আসি। টোটাল অফ ডে, টোটাল কি কেটে গেল নাকি? আচ্ছা, টোটাল অফ ডেও লিখলাম, এই তিনটা বের করব। এর পাশাপাশি লিখতে হবে টোটাল পেইড ডে, মানে কয় দিনের স্যালারি আমরা পাব, এটা লাগবে আমাদের। টোটাল পেইড ডে, উপরে চলে গেছে। টোটাল পেইড ডে, এটা লিখলাম। আচ্ছা, ঠিক আছে। এই কটাকে দুইটা ঘর আছে এখানে, দুইটা ঘরকে সিলেক্ট করে মার্চ করে দিই। এইভাবে উপরে নিচের যে দুইটা সেল আছে ধরে ধরে মার্চ করে দিলাম, যেন সিঙ্গেল একটা ঘর হয়। ঠিক আছে? এই কটা ঘরকে কালার করে দিই, ইয়েলো করে দিলাম। আর এই কয়টা ঘরকে সিলেকশন করে এই কটা সেলকে আমরা বর্ডার দিয়ে দিই, যেন টেবিলের মতো দেখায়। আচ্ছা, এখন আমরা আমাদের যে কটা প্রেজেন্ট ডেট আছে, এই প্রেজেন্ট ডেট গণনা করব। প্রেজেন্ট অ্যাবসেন্ট আছে, এগুলো গণনা করতে হবে, কাউন্ট করতে হবে। কি করতে হবে? কাউন্ট করতে হবে, গণনা করতে হবে। যেহেতু গণনা করতে হবে, এখানে আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলা ইউজ করতে হবে। কি ফর্মুলা? কাউন্ট ইফ ফর্মুলা, ডেটেড ইফ না। আমরা বয়স নির্ণয়ের ক্ষেত্রে ডেটেড ইফ ব্যবহার করেছি, তাই না? এ ধরনের 400-রও অধিক কিন্তু আমাদের ফর্মুলা আছে। এই ধরনের কয়টা বললাম? আমি মনে হয় কমই বললাম, আসলে আরও বেশি আছে, আমারও অজানা। তো এটা ধীরে ধীরে আরও বাড়তেছে, আরও এক্সটেনশন যুক্ত হচ্ছে, এক্সেলে প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো আমাদের এই ফর্মুলায় যুক্ত হবে হচ্ছে কাউন্ট ইফ। ঠিক আছে? আমরা টোটাল প্রেজেন্ট বের করব। তো টোটাল প্রেজেন্ট বের করার জন্য আমরা প্রথমেই ইকুয়াল সাইনকে ডাকবো। যখনই ক্যালকুলেশন করব
কোনো কিছু রেজাল্ট নির্ণয় করব তখনই আমাদের ইকুয়াল সাইন লাগবে। তোমরা কি ভালোভাবে দেখতে পাও? আচ্ছা, ইকুয়াল সাইন নিলাম। এরপরে আমাদের ফর্মুলা ডাকতে হবে। কি ফর্মুলা? কাউন্ট ইফ। কাউন্ট লিখলেই তুমি এখানে কাউন্ট দিয়ে যে কয়টা ফর্মুলা আছে দেখতে পারবে। এইখানে কাউন্ট ইফ নামে একটা ফরম্যাটও দেখা যাচ্ছে ফর্মুলা। আমরা এটার উপরে ডাবল ক্লিক করতে পারি। আচ্ছা, কাউন্ট ইফ মানে হচ্ছে গণনা যদি, তাই না? ভেঙে ভেঙে উচ্চারণ করলে এমনটাই হয়। তার মানে এখানে এটার মাধ্যমে বোঝানো হচ্ছে এই যে আমরা এখানে 31টা তারিখের ডেট লিখে রাখছি, এই কয়দিনের মধ্যে তুমি গণনা করো, গণনা করে যদি এইটা পাও তাইলে আমাকে এইটা কয়টা হয়েছে এইটা দেখো। এই মেথডটা এখানে কাজে দিবে। সো কাউন্ট ইফ আমাদের ফর্মুলাকে ক্লিক করার সাথে সাথে এখানে একটা রেঞ্জ দেখাচ্ছে। রেঞ্জ মানে হচ্ছে কতটুকু জায়গায় আমি গণনা করব, আমাকে স্পেসটা বুঝিয়ে দাও। ঘোড়াঘাট থেকে গোবিন্দগঞ্জ, না গোবিন্দগঞ্জ থেকে ফাঁসিতলা, না ফাঁসিতলা থেকে মোকামতলা, কোন জায়গাটুকুর ভিতরে আমি দৌড়াদৌড়ি করে গণনা করব, আমাকে এটা দেখাও। তো আমরা তাকে 1 থেকে 31 তারিখ পর্যন্ত সিলেকশন করে দিয়ে বলবো তুমি এইটার মধ্যে কাউন্ট করো, আর কোথাও তোমাকে যেতে হবে না। তাহলে কাউন্ট ইফ করার পরে আমাদের এখন রেঞ্জ সিলেক্ট করতে হবে। আমি একদম 1 তারিখে যাই। এই 1 তারিখের যে প্রেজেন্ট ডেট আছে, 1 তারিখের প্রেজেন্ট ডেট থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত আমি সিলেকশন করে দিলাম। ঠিক আছে, 31 তারিখ পর্যন্ত সিলেকশন করে দিলাম। এটা বুঝবো কিভাবে? এই যে একটা বর্ডার সাপের মতো ঘুরতেছে, এটা দিয়েও বোঝা যাবে। অথবা আমার যে 31 তারিখের যে কলাম নাম্বার বা সেল নাম্বার, এই সেল নাম্বার কত? এই দিক থেকে এ যে, আর এই দিক থেকে 6, তাহলে কি আছে এখানে? এ যে 6 আছে। আচ্ছা, এখন আমার কাজ কি? এখন আমি একটা কমা ইউজ করব। কমা ইউজ করলে কি হবে দেখো, ক্রাইটেরিয়াতে চলে আসলো। আগে রেঞ্জটা বোল্ড ছিল, তাই না? তোমরা কি খেয়াল করছো? আমি যদি কমাটা আবার কেটে দেই, দেখো রেঞ্জটা বোল্ড হয়ে আছে, মোটা হয়ে আছে। মানে আমাদের রেঞ্জ সিলেক্ট করা শেষ, কতটুকু জায়গার ভিতরে কাউন্ট হবে আমরা সিলেকশন করলাম। এবার কমা ব্যবহার করলাম, এবার ক্রাইটেরিয়া আসছে। ক্রাইটেরিয়া মানে কি? ক্রাইটেরিয়া মানে হচ্ছে আচ্ছা আমি তো এখান থেকে এইখান পর্যন্ত আমি গণনা করব, গণনা করে আমি কি করব, কি দিব তোমাকে, তুমি কি চাচ্ছ আমাকে বলো, আমাকে ডিমান্ড দাও, আমাকে এটার হচ্ছে পরিষ্কারভাবে আমাকে বলে দাও কি করা লাগবে আমার। তাহলে আমরা এখন তাকে বলবো যে তুমি আমাকে রেজাল্ট দেখাও। কিসের রেজাল্ট দেখাও? এই যে পি কয়টা আছে এখানে 1 থেকে 31 তারিখ পর্যন্ত পি কতটা আছে আমাকে গুণে দেখাও। তাহলে এই যে রেজাল্টটা যে দেখাবে, রেজাল্ট সবসময় শো করতে গেলে আমাদেরকে কোটেশন ইউজ করতে হয়। কি ব্যবহার করতে হয়? ডাবল কোটেশন। এই যে এইটা দিব, দেওয়ার পরে আমরা পি লিখব, পি লিখে আবার একটা কোটেশন দিব। এই ডাবল কোটেশনটা কিন্তু এইভাবে দিতে হবে। আমরা আবার অনেক সময় এই যে সিঙ্গেল কোটেশন এইভাবে দিই, এইভাবে দুইটা দিই। এইটা দিলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে না, ঠিক আছে? একসাথে ডাবল কোটেশনটা ইউজ করতে হবে। তাইলে আমাদের ক্রাইটেরিয়াও দেওয়া শেষ। এখানে আমি পি দিলাম, তার মানে হচ্ছে সে এই 1 থেকে 31 তারিখ পর্যন্ত যেই কয়টা পি আছে প্রেজেন্ট আছে সেইটা কাউন্ট করে দিবে। এবার আমরা এটাকে ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেটের যে ক্লোজ অপশনটা আছে এটা দিলাম এবং ইন্টার করে দিব। তাহলে প্রেজেন্ট কয়টা? 27টা। একইভাবে আমরা অ্যাবসেন্টও বের করব। তাহলে অ্যাবসেন্ট বের করার ক্ষেত্রে তুমি চাইলে নতুন করে আবার লিখতে পারো। আবার যদি মনে হয় যে দূর কে নতুন করে লিখবে, এটাকেই কপি করতে পারো। এটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে টিক মার্ক দিলাম অথবা ইন্টার বাটন প্রেস করলেও হবে। এরপরে টোটাল অ্যাবসেন্টে যাব। টোটাল অ্যাবসেন্টে গিয়ে ডাবল ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আবার সিঙ্গেল ক্লিক করে কিন্তু পেস্ট করা যাবে না, তাইলে আবার মানে কাজ হবে না। তাহলে এখানে যে প্রেজেন্ট আছে, আমরা যেহেতু অ্যাবসেন্ট বের করব, তাহলে এই পিতে কি লিখবো? এটা এ লিখবো, যেন সবগুলা এ খুঁজে খুঁজে বের করে। তাহলে এখন আমরা ইন্টার করে দিই। অ্যাবসেন্ট কয়টা? একটাও না। এই হেডমাস্টার এত ভালো, একটা অ্যাবসেন্টও করে না। আমরা একটা জোর করে অ্যাবসেন্ট করে দিই। একদিন অ্যাবসেন্ট হয়ে গেছে। আচ্ছা, অ্যাবসেন্টও আমরা করে দিলাম। এরপরে আমাদের দরকার হচ্ছে টোটাল অফ ডে।
আমাদের সরকারি ছুটি কয়টা অথবা ফ্রাইডে কয়টা আছে সাপ্তাহিক ছুটি সেটা বের করতে হবে। সাপ্তাহিক ছুটি বের করতে গেলেও সেম ওই একই ফর্মুলা আমাদেরকে ইউজ করতে হবে। আমরা ওই ফর্মুলাটাকেই আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। তাহলে এইখানে পি আমি বুঝলাম যে প্রেজেন্টের ক্ষেত্রে পি ব্যবহার করলাম, অ্যাবসেন্টের ক্ষেত্রে এ ব্যবহার করলাম। তাহলে টোটাল অফ ডের ক্ষেত্রে কি ব্যবহার করব? ও ব্যবহার করব না। এখানে যদি আমি আমাদের যেই দিন ফ্রাইডে আছে বা বন্ধ আছে ওই ঘরটা দেখি, ওই ঘরে এও নাই পিও নাই, কি আছে? ফাঁকা আছে, তাই না? তাহলে আমরা এখানে ফাঁকা ইউজ করব, জাস্ট ডাবল কোটেশনটা থাকবে, মাঝখানে কিচ্ছু থাকবে না। এখন যদি ইন্টার করি কি রেজাল্ট আসছে? 4 দিন। দেখো তো কয়টা লাল দাগ আছে? 4টা। ধরো আমি যদি একটা পি উঠাই দেই এখান থেকে, একটা পি আমি ব্ল্যাঙ্ক করে দিলাম, এখন ফাঁকা জায়গায় ক্লিক করি, কয়টা হয়ে গেছে? 5টা। আবার যদি পি লিখি কয়টা হইল? তার মানে এটা হচ্ছে অটোমেশন প্রসেসে চলে যাবে, ঠিক আছে? মানে তুমি একবারে ফর্মুলা একবার কাউন্ট হচ্ছে অ্যাপ্লাই করে ফেললে এটা পরবর্তীতে তুমি এর ভেতরে কোনো চেঞ্জেস আসলে এখানেও ক্যালকুলেট হয়ে যাবে। এখন আমাদের লাগবে হচ্ছে টোটাল পেইড ডে। কয় দিনের বেতন পাবে আমাদের এই স্যার? 31 দিনের চাকরির দিন। বাট আমাদের আনিসুর রহমান স্যার কয় দিনের বেতন পাওয়ার যোগ্য সেই ব্যাপারটা আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে আমি বুঝলাম উনি 26 দিন ক্লাস করাইছেন, 26 দিনের টাকা পাবেন। একদিন ক্লাস করার নাই, একদিনের টাকা কেটে যাবে নাকি? কর্তন। আর 4 দিন যে অফডে গেল এটা কি হবে? এটা কি আমরা খাবো? এইটাও তিনি পাবেন। মূলত এটা তার বেসিক স্যালারির ভিতরে অন্তর্ভুক্ত। বেসিক স্যালারি মাসিক স্যালারিতে যারা জয়েন করে, মানে একটা ফিক্সড বেতনে যে সমস্ত জব হয়ে থাকে, ধারণা নাও, ভালো করে পরিষ্কার ধারণা নাও। মনে করো তোমরা এখানে চাকরির জন্যই ট্রেনিং করতেছো, তো যে কোনো ফিক্সড জবের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 30 দিনের বেতন ধার্য করা হয়। এক মাসে কয়দিন কাউন্ট করা হয়? 30 দিন। 31 দিন কিন্তু না। তুমি যদি 31 দিনেরও চাকরি করো বেতন পাবা 30 দিনের। আবার তুমি যদি 28 দিনও কাজ করো বেতন পাবা কয় দিনের? 30 দিনেরই পাবা। ওই হিসেবেই কাউন্ট করা হয়। আচ্ছা, টোটাল পেইড ডে তাহলে হবে এই যে অফ ডেটাও আমাদের কাজের দিনের ভেতরে। এটা যেহেতু আমাদের ছুটি, আমরা ইচ্ছে করে নেই নাই, আমাদেরকে ছুটি সুবিধা দেওয়া হয়েছে, তার মানে এই দিনের বেতনগুলো আমরা পাবো। তাহলে আমার কি করতে হবে? এখানে এই 26-এর সাথে এই টোটাল অফ ডেটা যুক্ত হবে, যোগ হবে, ইকুয়াল 26 যোগ টোটাল অফ ডেট 4 দিন। এবার প্লাস করে দিলাম, কত দিনের বেতন পাচ্ছি? 30 দিন। 30 দিনের। এখন বাকি স্যারদের রেজাল্টও বের করি। রেজাল্ট কি দাঁড়ালো? সব স্যারই তো অ্যাবসেন্ট কম করে, কারো বাড়িতে সমস্যা নেই। আচ্ছা, আমাদের টোটাল অ্যাবসেন্ট, প্রেজেন্ট, অফ ডে, পেইড ডে সবই বের হইল। এখন আমাদের স্যালারি বের করার পালা, বেতন বের করব। কোন স্যার কয় টাকা বেতন পাইলো, কয় টাকা হচ্ছে কাটা গেল, সেই বিষয়গুলো আমরা এখন বের করব। তাহলে আমাদের যেহেতু আমরা ফিক্সড স্যালারিতে জব করি, মাসিক একটা স্যালারি পাই, আমাদের একটা নির্ধারিত বেতন থাকতে হবে। এই বেতনটা আমরাই ফিক্স করে দিব। এই বেতনটা কিন্তু এক্সেল বলে দিবে না যে আমি আনিসুর স্যারের বেতন দিলাম প্রায় 45,500 টাকা। এটা এক্সেল বলবে না, আমরা নির্ধারণ করে দিব কত টাকা পাবে। তাহলে আমরা এখানে আগে হেডিং লিখি বেসিক স্যালারি। এই যে বেসিক মানে কি বুঝো তোমরা? মৌলিক। মৌলিককে অনেকে গুরুত্ব দেয় না, বা এটা হচ্ছে আসলে একদম শুরুর ধাপ। তোমরা যে কোর্সটা করতেছো এটা হচ্ছে বেসিক কম্পিউটার ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে মৌলিক একটা বিষয়, শেখার জিনিস, যেখানে বেসিক দেখবা, বুঝবা হচ্ছে এই জিনিসটা শিখতেই হবে, এই জিনিসটা তোমার লাগবেই, না শিখলে ভবিষ্যতের জন্য কষ্টদায়ক হতে পারে। আচ্ছা, বেসিক স্যালারি আমরা নিলাম, তারপরে আমাদের লাগবে হচ্ছে পার ডে স্যালারি। বেসিক স্যালারি মান্থলি এখানে আমরা ডিপোজিট করে দিব যে মাস শেষে কত টাকা 30 দিনের স্যালারি পাবে। আর পার ডে স্যালারি বের করবো আমরা এই বেসিক স্যালারি থেকে, যে তার দিন হাজিরা তিনি কত টাকা বেতন পাচ্ছেন। এই ডেটা উপরেই লিখি, পার ডে স্যালারি। নাহিদ, স্যালারি মানে কি?
আচ্ছা আজকে চিন্তা করে কালকে বলবো, হ্যাঁ ঠিক আছে, কষ্ট নেই। আচ্ছা বেসিক স্যালারি নিলাম, পার ডে স্যালারি নিলাম, আর কি লাগবে আমাদের? আমাদের আর লাগবে হচ্ছে পেইড বেসিক স্যালারি, অর্থাৎ আমরা মূলত পার ডে স্যালারিও ঠিক আছে, এখন টোটাল এই যে এখানে যে পেইড ডে আছে, পেইড ডে স্যালারি থেকে আমরা বের করবো হচ্ছে পেইড বেসিক স্যালারি, আমি কত টাকা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি পেইড বেসিক স্যালারি, এটাও লিখলাম বেসিক। আচ্ছা এই ঘরগুলোকে একটু মার্চ করে দিই, মার্চ না করলে ভাল লাগে না। আচ্ছা আমরা এইটাকে একটু বড় বড় লাগে, মোটামুটি কয় টাকা বেতন পাবো সেই জিনিসটা আসবে হচ্ছে এখানে পেইড বেসিক স্যালারির মধ্যে। এটা হচ্ছে আমাদের মূল বেতন, কাটসাট করে আমরা এই টাকাটা পাবো বা পাওনাদার আসি। এরপরে যুক্ত হবে আমাদের বিভিন্ন সুবিধা, আর্থিক সুবিধা। বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান, কলকারখানা, অফিস বিভিন্নভাবে সুবিধা দিয়ে থাকে, বেতনের সাথে বাসা ভাড়া দেয়, তারপরে চিকিৎসা ভাতা দেয়, তারপরে ধরো বিনোদন ভাতা থাকতে পারে, তারপরে ট্রাফিক ভাতা থাকে, টিএডিএ থাকে, লাঞ্চ অ্যালাউন্স থাকে, অনেক কিছু থাকে, অনেক সুবিধা, অনেক ধরনের সুবিধা থাকে। তো সরকারি চাকরিগুলোতে সাধারণত বাসা ভাড়া এবং মেডিকেল অ্যালাউন্স অর্থাৎ চিকিৎসা ভাতা, এই দুইটা জিনিস ইনক্লুড থাকে। হ্যাঁ মোটামুটি সব কিছুই থাকে। এরপরে চায়ের ভাতা, তারপরে কফির ভাতা, বিড়ি সিগারেটের ভাতাও মনে হয়। আচ্ছা আমরা এখানে হাউস রেন্ট, আমাদের যে হাউস ভাতা দিচ্ছে HOUSE, হাউস রেন্ট পাচ্ছি আমরা আমাদের স্যালারিতে, এটা যুক্ত হবে। হাউস রেন্ট পাবো, আর কি পাবো? মেডিকেল অ্যালাউন্স পাবো। অ্যালাউন্স বানান কি যে, ভুল হইলে ভুল, ঠিক হইলে ঠিক। আচ্ছা মেডিকেল অ্যালাউন্স আমরা দিলাম। এরপরে আর কি পাবো? আরও যা কিছু পাই চাইলে দেওয়া যায়, অ্যাড করে দেওয়া যায় নিজের মন মতো। আর চাচ্ছি না, এত কিছু দিলে আবার বেতনের থেকে এগুলাই বেশি হয়ে যাবে। আচ্ছা এরপরে আমাদের হচ্ছে যে জিনিসটা লাগবে গ্রস স্যালারি। তোমরা আজকে নতুন একটা বিষয় শিখবা, ঠিক আছে? আমি এটা শিখছি 23 বছর বয়সের পরে। আর তোমাদের বয়স কত? হ্যাঁ মাত্র 13, 14, 15, 16 বছর, তাই না? এর মধ্যেই তোমাদের বয়স। তোমরা অনেক আগে ভাগেই শিখে যাচ্ছ গ্রস স্যালারি কি। গ্রস স্যালারি তোমরা অনেক জায়গায়, আচ্ছা এটা পুরোটা হেডিংগুলো আগে কমপ্লিট করি। গ্রস স্যালারি থাকবে, আর কি থাকবে? আর থাকবে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, মানে বুড়াকালে তোমরা যে টাকাটা পাবা চাকরি ছাড়ার পরে, এই টাকাটা কোন জায়গা থেকে দিবে? এটা কি সরকার জমি বিক্রি করে দিবে, জনগণের পকেট থেকে সিনায়া নিয়ে এসে দিবে? না, তুমি যে কর্ম করছো সেই কর্মের প্রতিদান থেকে তোমার এই গ্রস স্যালারি থেকে টাকা কেটে কেটে তোমার জন্য জমাবে, এবং তোমার 25-30 বছরের চাকরি জীবন শেষ হয়ে গেলে তোমাকে বলবে এই দেখো তোমার এক পাহাড় সমান টাকা নিয়ে যাবো, তুমি এবার বুড়িকে নিয়ে সংসার করে খাও, এই জিনিসটা বলবো। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড। ধীরে ধীরে আরও অনেক ফান্ড আসতেছে, অবিবাহিতদের জন্য ফান্ড আসে, অনেক চাকরি আছে। এটা হাসার বিষয় না, আমাদের হচ্ছে প্রেগনেন্সি ফান্ড কিন্তু অনেক প্রতিষ্ঠানে অলরেডি চালু হয়ে গেছে। প্রেগনেন্সিকালীন ভাতা পাই, ছেলেদের কপাল খারাপ। আচ্ছা প্রভিডেন্ট ফান্ড লিখলাম। এরপরে আমাদের আসবে হচ্ছে নেট স্যালারি। কি স্যালারি? তোমরা হয়তোবা অনেকেই একটা জিনিস ওজনের ক্ষেত্রে এটা খেয়াল করতে পারো, নেট ওজন দেখে, নেট ওয়েট, বা নিজের ওজন মাপতে গেলে দেখবে নেট ওয়েট, গ্রস ওয়েট খুঁজে পাও না, নেট ওয়েট থাকে। এর কারণটা কি? নেট স্যালারিটাকে লিখে ফেল। কারণটা হচ্ছে ওইখানে গ্রসের কোনো কাজ নাই, আর এখানে স্যালারির ক্ষেত্রে গ্রস এবং নেটের মধ্যে কাজ আছে। নেট স্যালারি হচ্ছে যেটা আমি হাতে পাবো, আর গ্রস স্যালারি হচ্ছে যেটা আমি পাওনাদার আসি, আমার পাওয়ার কথা, আমি এত টাকা পাই, বাট
এই টাকাটা যখন আমি পাই, এইখান থেকে যদি কোম্পানি আমার কাছ থেকে কোনো টাকা পাওনা থাকে, অথবা প্রভিডেন্ট ফান্ডে কোনো টাকা যায়, অথবা অন্য কোনো খাতে কোম্পানি টাকা কেটে নেয়, এই জায়গা থেকে আমার টাকাটাকে কাটবে। কেটে নেওয়ার পরে যেটা আসবে এটা হচ্ছে নেট স্যালারি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা এটাকেও কালার করে দিই, কালার করে একটু সুন্দর করি, অন্য কোনো কালার দিই। এটা এমন একটা কালার হয়ে গেছে। আচ্ছা, করি, এই কালারই দিই, হলুদ ইয়েলোই দিই। একই সাথে এই ঘরগুলোকে বর্ডার করে দিই। কম্পিউটার কিনো, দাঁড়াও ক্লাসটা শেষ হোক, তারপরে কিনে নিও, একটু ওয়েট করো। আচ্ছা, এখানেও আমরা একটু এটাকে হালকা কালার করে দিই, ভালো লাগবে, তাহলে এই পাশে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা চলো, এবার আমাদের প্রেজেন্টের কিন্তু এইখান থেকে এগুলোর আর কিন্তু কোনো কাজ নেই। কাজ হচ্ছে এই যে এখান থেকে এতটুকু, এইটুকু দিয়ে এখন আমাদের এই সমস্ত জিনিসপত্র বের করতে হবে বুঝে। এখন বেসিক স্যালারি লাগবে। এখন তোমরাই বলো তোমাদের কোন স্যারকে কয় টাকা বেতন দিবে? হেড স্যারকে কয় টাকা বেতন দিবা? হ্যাঁ 35। তোমরা কয় টাকা দিবা? তোমরা 40। আচ্ছা ঠিক আছে, 40, 35, 40-এর মধ্যেই রাখি, যেহেতু প্রধান শিক্ষক একটা ইনকা বেতন না দিলে হয়নি। 40,000 দিলাম, 40 দিলাম। তারপরে যিনি স্যার আছে ওনাকে 2,000 টাকা কমায় দিব, উনি একটু ছোট স্যার, এই জন্য 38,000 দিলাম। এরপরে যে স্যার আছে ওনাকে আরও কমায় দিব। কত দিব? অ্যাসিস্ট্যান্ট স্যার নাকি দেখি আগে, সিনিয়র টিচার আছে, ওনাকে 2,000 টাকা কমিয়ে দিই, নাহলে মাইন্ড করবে। এখন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বেতন দিয়ে দিই 25,000 টাকা, যেহেতু ওনারা প্রাইভেট পড়ায়, বহু টাকা ইনকাম করে, এই জন্য 25,000-ই বেশি। আর প্রাইভেট পড়ায় 40,000 টাকা বাড়তি ইনকাম। ঠিক আছে, আমরা বেসিক স্যালারি দিলাম, অর্থাৎ মাসে 30 দিনে যদি উনি ডিউটি করে ফুল মাসে এত টাকা স্যালারি পাবেন। তাহলে এখন দিন হিসেবে 30 দিনে উনি কত টাকা পান, পার ডেতে কত টাকা পাচ্ছেন, সেই স্যালারিটা বের করব। 30 দিনে যদি 40,000 টাকা পায়, তাহলে একদিনের বেতন কত, এটা এখন হিসাব করতে হবে। কিভাবে হিসাব করব? 40,000-কে 30 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা পার ডে স্যালারিতে ইকুয়াল সাইনকে ডাকি, 40,000 ভাগ কত, 30, ইন্টার করে দিলাম, 1333.33 পয়সা। ভালো, খারাপ না। তাহলে আমাদের এখন পেইড বেসিক স্যালারি লাগবে, অর্থাৎ উনি 30 দিনের ডিউটি করছেন, 26 দিনের ডিউটি করছেন, কিন্তু টাকা পাবেন 30 দিনের, আর একদিনের টাকা পাবেন না। তাহলে উনি কয় টাকা পাচ্ছে? তাহলে হিসাব করি, ক্যালকুলেশন করি। ইকুয়াল এই 30 দিনের টাকা পাবেন, 30 গুণন কি, 30 গুণন এই যে পার ডে স্যালারি, পার ডে স্যালারি এখন আমরা ইন্টার করে দিলাম, কয় টাকা পাই? 40,000। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্ট, বাসা ভাড়া। বাসা ভাড়াটা কিভাবে দেয় আসলে সরকার বা প্রতিষ্ঠান একজন কর্মচারীর বাসা ভাড়া কিভাবে নির্ধারণ করেন? এটা নির্ধারিত হয় মূলত ওই যে বেসিক স্যালারির উপরে। বেসিক স্যালারির 5% বা 3% বা 2% বা 10%, এই ধরনের বিভিন্ন হারে তাকে বাসা ভাড়া প্রদান করা হয়। এটা বেসিক স্যালারির বাহিরে, বা স্যালারি থেকে এটা হিসাবটা হবে তিনি কত পার্সেন্ট পাবে। আচ্ছা, এখন দেখো এই হাউস রেন্ট বের করবো আমরা। ধরো 5%, বেতনের 5% তিনি হাউস রেন্ট পান, সম্মানী পান। এইটা বের করার জন্য আমরা ইকুয়াল সাইন ডাকবো, 40,000-কে ধরবো, এটা বেসিক স্যালারি আমাদের মেইন স্যালারি। 40,000 ইন্টু গুণন দিব, গুণন ব্যবহার করব, এরপরে 5% উল্লেখ করব। কি, এটা ভালোভাবে খেয়াল করো, এটা মনে রাখতে হবে, এখানে তোমরা তেনা পাসাবো। তাহলে এটা কি কই চলে গেল? ইন্টারও হয়ে গেছে, কেউ তোমরা দিছো না? আমার এখান থেকে হয়ে গেছে।
তাহলে 5% কত টাকা পাচ্ছে? 2000। 2000 সেম মেডিকেল অ্যালাউন্স থাকবে, মেডিকেল অ্যালাউন্সও ধরলাম 5%, তাহলে ইকুয়াল বলো কি করব? বেসিক স্যালারি ইন্টু 5% ইন্টার, তাহলে মেডিকেল অ্যালাউন্সও পেয়ে গেলাম। এবার আসি আমাদের গ্রস স্যালারিতে। গ্রস স্যালারি কত টাকা? গ্রস স্যালারি বের করব কিভাবে? তিনি বেসিক আসে নাই, তোমাদের আসছে? অল্প একটু আছে, তোমরা কি একটু সামনে পিছনে একটু যুক্ত হবা? একটু এদিক সেদিক যুক্ত হও, একজন সামনে আসো, একজন পেছনে যাও, এটাই হবে। লাস্ট 3টা স্টেপে আছে, তো শেষ করে দিই, সময় নষ্ট না করি। আচ্ছা, তাইলে গ্রস স্যালারি বের করবো আমরা। গ্রস স্যালারি বের হবে কিভাবে? আমরা 40,000 টাকা এটা পাবো, 2,000 টাকা এটাও পাবো, মেডিকেল অ্যালাউন্স এইটাও পাবো। তাহলে এই তিনটাকে যুক্ত করতে হবে আমাদেরকে। যুক্ত করে কেমনে? প্লাস করে, তাই না? যুক্ত মানে যোগ করা। তাহলে যোগ করতে হবে ইকুয়াল 40,000 যোগ 2,000 যোগ মেডিকেল অ্যালাউন্স। দেখো এটা ধরতে পারতেছি না, এটা ধরতে পারতেছি না, তাহলে কেমনে ধরবো? সেলের নাম্বারটা লিখতে হবে, AS6 লিখলেই ওইটা সিলেকশন হয়ে গেল। এবার ইন্টার করে দিই। কয় টাকা পাচ্ছি? 44,000। 44,000 পাওনাদার আমি আসি কোম্পানির কাছ থেকে। এখন প্রভিডেন্ট ফান্ড কেন এখানে আবার মাঝখানে? তাহলে প্রভিডেন্ট ফান্ডে আমাদের এই গ্রস স্যালারি থেকে একটা পার্সেন্টেজ টাকা পয়সা কেটে নেবে আমাদের ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যতের জন্য কত পার্সেন্ট টাকা কাটতে পারে? 2% বা 1%। সাধারণত 1% হারে প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখা হয়। তাহলে এই 44,000 থেকে 1% টাকা জমা করবে এখানে। এটার জন্য কেমনে কি করবে? না সরি, 44,000 থেকে না, এই যে 40,000 থেকে, 40,000 বেসিক স্যালারি থেকে, সব হিসাব বের হবে বেসিক স্যালারি থেকে, ঠিক আছে? তাহলে প্রভিডেন্ট ফান্ড আমরা কিভাবে বের করবো? ইকুয়াল এই 40,000-এর 1% টাকা কত টাকা হয় সেটা বের করতে হবে। 40,000 ইন্টু 1% ইন্টার করে দিই। কয় টাকা যোগ হবে? 400 টাকা কেটে নেওয়া হবে আর কি। এইটা এখন কোন জায়গা থেকে কাটবে? এখান থেকে না, এখান থেকে হিসাবটা বের হইলো, বাট কাটবে হচ্ছে এখান থেকে। এখন আমাদের নেট স্যালারি বের করতে হবে। নেট স্যালারি কিভাবে বের হবে? এই যে গ্রস প্রফিট আর এই যে প্রভিডেন্ট ফান্ড, এই প্রভিডেন্ট ফান্ডটা যেহেতু কেটে নিবে কোম্পানি, তার মানে এটা মাইনাস হবে এখান থেকে, ঠিক আছে? তাহলে ইকুয়াল 44,000 মাইনাস 400। আবার এমন করো না 400 মাইনাস 44,000, তাইলে আবার দেখবো বেতন নাই। এখন ইন্টার করে দিই। এইটা হচ্ছে আমাদের পাওনা বেতন, যেটা আমরা হ্যান্ড ক্যাশ পাবো বা ব্যাংকের মাধ্যমে পাবো। এখন এই সবগুলা সেলকে সিলেক্ট করি, ডটকে ধরে নিচের দিকে টানি, আমাদের বাকি স্যারদের বেতনও আমরা খুঁজে পাবো। তাহলে এই যে যে আমরা কাজটা করলাম আজকে, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছো তোমরা? যদিও ক্লাস রেকর্ড দেওয়া হবে তোমাদেরকে, এটা আরেকবার দেখে নিবা। আমি চেষ্টা করছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো, হয়তোবা শরম করা যাবে না, তোমার আরেক বন্ধু কী ভাবলো এটা মনে রাখার দরকার নেই। তোমাকে প্রশ্ন করতে হবে যে আমি ভাই এই জায়গাটা বুঝি নাই, আরেকটু দেখাই দেন, আমি দেখিয়ে দিই, ঠিক আছে? তাহলে ক্লাসটা এখানে শেষ করি। আরেকটা জিনিস আছে এখানে, দাঁড়াও, আরেকটা জিনিস কি গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল করো। আমরা যখন এই যে আমাদের যে স্লাইডার আছে, এটাকে যখন এইদিকে টান দিচ্ছি, এই পুরাটাই একদিকে চলে যাচ্ছে। আমরা চাচ্ছি এই যে নামগুলো আছে আমাদের, নামগুলো, চেয়ার আছে কি? আচ্ছা, এই যে নামগুলো যে আছে, ওদেরও শেষ হয়ে গেছে, সমস্যা নেই। এই যে নামগুলো আছে, এই নামগুলো যেন স্টিকি থাকে, এখানে আটকে থাকে, যেন আমরা এটাকে এইদিকে যখন সরাবো নামগুলো দেখা যায়। তা নাহলে তো আমরা বুঝতে পারতেছি না এটা কার স্যালারি, আসলে কোনটা কার স্যালারি বোঝা যায়? বোঝা যাচ্ছে না, ওই যে ওই মাথায় যেতে হচ্ছে। তাহলে এটা কিভাবে এখানে আমরা আঠার মতো লাগিয়ে রাখবো?
এইটার জন্য যে কাজটা করব, এই যে জুলাই 2025-এর যে আমরা কলামটা দেখতে পাচ্ছি, এই কলামে সিলেক্ট করব, করে এখান থেকে ভিউ মোডে যাব। ভিউ থেকে একটু ডান দিকে আসলে ফ্রিজ প্যাচ দেখতে পারবা। ফ্রিজ মানে কি? জমে যাওয়া। এখানে জমে যাবে সে। এই ফ্রিজ প্যান্সে ক্লিক করলে আরও কিছু অপশন আসবে, এখান থেকে সবার উপরের যে অপশনটা ফ্রিজ প্যান্স, এটা ক্লিক করে দিব। এবার যদি এখন আমরা এটাকে টানি, তাহলে কি হচ্ছে? এখন সুন্দর না? তো এই যে বিষয়টা দেখানো হলো, আশা করি তোমরা এটা পারবে। যদি প্রশ্ন থাকে জিজ্ঞেস করবা, আর আগামীকালকে এটা সম্পূর্ণটা তৈরি করে দিব। ঠিক আছে? আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকলো।